আজকে আমরা মূলত তাপ নিয়ে আলোচনা করব। তো শুরুটা আমরা শক্তি কার্যক্ষমতা যে পার্টটা ছিল সেখান থেকে স্টার্ট করব। শক্তি কার্যক্ষমতা চ্যাপ্টারে শক্তির সংরক্ষণ সূত্র একটা সমীকরণ ছিল। সমীকরণটা দেখতে এরকম ছিল, ডিইকে প্লাস ডিইপি প্লাস ডিই ইন্টারনাল is equals to dw external প্লাস dq। বলা হয়েছিল এরকম যে একটা সিস্টেমের মধ্যে তিনটে ফরম্যাটে সাধারণত এনার্জি স্টোর থাকে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি। আর সিস্টেমের মধ্যে এনার্জি ট্রান্সফার ফেনোমেনা হিসেবে দুটো ফেনোমেনার কথা বলা হয়েছিল। একটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বা কৃতকার্য, আর আরেকটা হচ্ছে যে ফেনোমেনা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে তোমার হিটিং বা তাপের আদান প্রদান। তাহলে তাপের আদান প্রদান অর্থাৎ ডিকিউ, এটা হলো তোমার এনার্জি ট্রান্সফার ফেনোমেনন বা শক্তির স্থানান্তর পদ্ধতি। একটা সিস্টেমের মধ্যে বিভিন্ন উপায়ে পরিবেশ থেকে সিস্টেমটার মধ্যে শক্তির স্থানান্তর হতে পারে। তো আমরা যখন মেকানিক্স চ্যাপ্টারে পড়েছিলাম সেখানে কৃতকার্য বলেছিলাম, যার মাধ্যমে যান্ত্রিক শক্তি সিস্টেম এবং পরিবেশের মধ্যে স্থানান্তর হয়। আর এখন আমরা তাপ সম্বন্ধে জানবো। তাহলে এই যে তাপের আদান প্রদান, এটা হচ্ছে যে একটা এনার্জি ট্রান্সফার ফেনোমেনা, যে ফেনোমেনার মাধ্যমে কি হয় না তাপ শক্তি পরিবেশ এবং সংস্থা এদের মধ্যে যাওয়া আসা করে যে পদ্ধতির মাধ্যমে। তাহলে হিটিং ব্যাপারটা বোঝা গেল। এখন এটা আমরা তিন রকম ভাবে স্টাডি করব। কি কি? এক হচ্ছে তোমার যখন কোনো অবজেক্টকে আমরা হিট দেব বা অবজেক্ট থেকে হিট নেব, অর্থাৎ এই যে এনার্জি ট্রান্সফার ফেনোমেনাটা যখন চলবে তার এফেক্টটা কি হবে। অর্থাৎ প্রথমে এটার এফেক্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যেটা আলোচনা করব সেটা হলো একটা সিস্টেম কতটা পরিমাণ তাপ নেবে বা কতটা পরিমাণ তাপ দেবে, ঠিক? অর্থাৎ কতটা পরিমাণ তাপের আদান প্রদান হবে সেই পরিমাণটা আমরা পড়ব। তৃতীয় যেটা জানবো সেটা হলো এই যে হিটটা যে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, সেই ট্রান্সফারের মেকানিজম গুলো কি কি। তাহলে আমরা যেটা জানবো এখানে সেটা হলো তোমার ট্রান্সফার মেকানিজম। এই তিনটে ভাগে ভাগ করেছি পুরো হিট সম্বন্ধে, যদি আমার কমপ্লিট নলেজ জানতে হয়। তো এখন প্রথম পার্টে আসি, সেটা হলো যখনই কোনো সিস্টেমকে আমি তাপ দেব বা সিস্টেম থেকে যখন আমি কোনো তাপ বের করে নেব, সেক্ষেত্রে তার এফেক্টটা কি হবে। সেটা হলো দু রকম এফেক্ট ঘটতে পারে, হয় এটা নয় এটা। হয় তার উষ্ণতার পরিবর্তন ঘটতে পারে, না হলে উষ্ণতার পরিবর্তন না ঘটে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটতে পারে। যখন অবস্থার পরিবর্তন ঘটবে তখন উষ্ণতাটা ফিক্সড কন্ডিশনে থাকবে। তাহলে বোঝা গেল যে যখনই কোনো বস্তুকে আমরা তাপ দেব বা তাপ বস্তু থেকে নেব তখন তার উষ্ণতার পরিবর্তন হবে। শুধু উষ্ণতার পরিবর্তন হয়ে যে থেমে থাকবে এরকম নয়, যখনই উষ্ণতার পরিবর্তন ঘটে তার সাথে সাথে কি হয়, আয়তনের পরিবর্তন হতে পারে, ক্ষেত্রফলের পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। তার সাথে সাথে
চাপেরও পরিবর্তন হতে পারে। এইগুলো হচ্ছে যে উষ্ণতার পরিবর্তনের জন্য এই সিস্টেমটার মধ্যে কিছু চেঞ্জ হয়। এখানে মূলত দুটো চ্যাপ্টার নিয়ে আমরা ডিল করব। এই যে পার্ট আছে, অর্থাৎ একটা সিস্টেমকে যদি তাপ দেওয়া হয় তার আয়তনের কতটা পরিবর্তন হবে, চাপের কতটা পরিবর্তন হবে, সেটা আমরা যে পার্টটাতে পড়ব সেই পার্টটার নাম হচ্ছে যে থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণ। এটা একটা চ্যাপ্টার। আর যদি কেবলমাত্র উষ্ণতার পরিবর্তন না ঘটে অথচ সিস্টেমটা তাপ নিয়ে নিচ্ছে বা তাপ দিচ্ছে, তাহলে ওই সিস্টেমটার অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা অবস্থা থেকে অন্য অবস্থা, যেমন তরল থেকে বাষ্প, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, এরকম একটা অবস্থায় রূপান্তর হচ্ছে। এটার একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটারই নাম হচ্ছে স্টেট চেঞ্জ অফ সাবস্টেন্স। দ্বিতীয় পার্টটায় আসি, একটা সংস্থা মোট কি পরিমাণ তাপ নেবে। এটা আমরা যে চ্যাপ্টার থেকে জানবো সেটা হচ্ছে তোমার ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিকি। এখানে মূলত আমরা তাপের যে কি পরিমাণ আদান প্রদান ঘটে সেটা নিয়ে আলোচনা করব। আর সব থেকে শেষে যে পার্টটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফার মেকানিজম। ট্রান্সফার মেকানিজম বলতে তাপ একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থানান্তর হয় তখন তিনটে পদ্ধতির সাহায্য নেয়। একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে যে বিকিরণ, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। এই তিনটে প্রসেস সম্বন্ধে যখন জানবো সেটা হবে তোমার এই পার্টটা। এটা সম্বন্ধে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে তাপের স্থানান্তর পদ্ধতি। তাহলে এইগুলো হলো সেই চ্যাপ্টার। পুরো বিষয়বস্তুটাকে আমি একটা জায়গায় নিয়ে চলে এসেছি। এখন প্রথমে আমরা এফেক্ট সম্বন্ধে দেখে নিই, যে যখনই আমরা কোনো বস্তুকে তাপ দেব সঙ্গে সঙ্গে সেই বস্তুটার উষ্ণতার পরিবর্তন হবে, এবং উষ্ণতার পরিবর্তনের একটা এফেক্ট হচ্ছে যে আয়তনের পরিবর্তন। সেই হিসেবে আমরা তিনটে গুণাঙ্কের কথা শিখব, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন বা তাপের প্রসারণ। এখন দেখো, একটা বস্তু যদি 1D হয় তাহলে তার উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যদি 2D হয় তাহলে উষ্ণতা বৃদ্ধিতে তার ক্ষেত্রফলের পরিবর্তন হবে। যদি 3D হয় তাহলে উষ্ণতার পরিবর্তনে তার আয়তনের পরিবর্তন হবে। সেই অনুযায়ী আমরা তাপের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 3 ভাগে ভাগ করব। একটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আরেকটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ এরিয়াল এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। এটাকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা, এটাকে বিটা দ্বারা, আর এটাকে গামা দ্বারা। ডেফিনেশনটা কি না, 1/L dL বাই ডি থিটা, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেই পরিমাণটাকে আমরা বলবো তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক dA বাই ডি থিটা, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটবে সেই পরিমাণটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে তাকে আমরা বলবো তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে একটু গুছিয়ে লেখা যায়, সেটা হলো এরকম, del L is equals to alpha into L into d theta। তো এটাকে এরকম করে আমরা একটু লিখতে পারি, L2 minus L1 is equals to alpha, এটা ছিল প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1 into
θ2 মাইনাস θ1। তার মানে L2 ইজিক্যালস টু কি দাঁড়াচ্ছে, L1 পুরোটা কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1। সিমিলারলি এখানে দেখানো যায় A2 ইজিক্যালস টু A1 1 প্লাস বিটা ইন্টু θ2 মাইনাস θ1। তবে গামার ক্ষেত্রেও বলা যায় কিরকম, যে অন্তিম আয়তন মানে V2 ইজিক্যালস টু V1 1 প্লাস গামা θ2 মাইনাস θ1। এই যে তিনটে ইকুয়েশন আছে, এটা এটা আর এটা, এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে অন্তিম পরিমাণ বের করার জন্য। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিনটে সম্বন্ধে জেনে নিলাম, তার ডেফিনেশন জেনে নিলাম। এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি সেটা আমরা দেখে নিই। কি করব, আমরা জানি যে ধরো কোনো একটা প্লেট তুমি নিয়েছো, এই প্লেটটার দৈর্ঘ্য ধরো L1 আর প্রস্থ ধরো L2, তাহলে ওই প্লেটটার ক্ষেত্রফল কত হবে, A ইকুয়ালস টু L1 ইন্টু L2। এখন উভয় পক্ষকে যদি ডি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি সেক্ষেত্রে কি পাবো, ডি এ বাই ডি থিটা ইজ ইকুয়ালস টু ডি ডি থিটা অফ L1 L2। এখন দেখো L1 L2 অর্থাৎ যখনই তুমি এই অবজেক্টটাতে তুমি হিট দেবে সঙ্গে সঙ্গে কি হবে, এটা দৈর্ঘ্যের প্রসারণ হবে, প্রস্থের প্রসারণ হবে, অর্থাৎ দুটো ভ্যারিয়েবল আছে। তো এক্ষেত্রে আমি এরকম ভাবে বলতে পারি প্রথমটা রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, এটা হলো তোমার ডি এ ডি থিটা। এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে যদি ভাগ করে দাও কি পাবো, 1 বাই এ ডি এ ডি থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই এ মানে কি L1 ইন্টু L2, অর্থাৎ 1 বাই L1 L2 ইন্টু L1 dL2 বাই ডি থিটা প্লাস একই 1 বাই এ অর্থাৎ L1 L2 L2 dL1 বাই ডি থিটা। এখন দেখো এখানে L1 L1 কেটে যাবে, L2 L2 কেটে যাবে, তার মানে কি দাঁড়াচ্ছে 1 বাই এ dA বাই ডি থিটা। এটা লক্ষ্য করো আমরা ডেফিনেশনে শিখেছিলাম এই যে 1 বাই এ dA বাই ডি থিটা মানে বিটা ইজ ইকুয়ালস টু দেখো 1 বাই এল ডিএল বাই ডি থিটা, এটাকে বলেছিলাম আলফা, এখন 2 আছে তাই এটাকে আমরা লিখব আলফা 2 প্লাস এক্ষেত্রে আলফা 1। এখন আলফা 2 আলফা 1 হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 1 আর এই দিক বরাবর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 2। যদি ওই বস্তুটা সুষম বা আইসোট্রপিক না হয় তাহলে দুদিক বরাবর দুরকম ভাবে প্রসারণ ঘটবে, ফলে দুদিক বরাবর প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা হবে। কিন্তু যদি ওই সিস্টেমটা আইসোট্রপিক সিস্টেম হয় মানে সুষম ভাবে প্রসারণ হয় সব দিকে, তাহলে সেক্ষেত্রে আলফা 1 ইজ ইকুয়ালস টু আলফা 2 ইজ ইকুয়ালস টু আলফা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বিটা ইজ ইকুয়ালস টু কত দাঁড়াবে, 2 ইনটু আলফা। এই হলো তোমার বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক। এরপর আমরা আসছি
আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন রকম কোনো সম্পর্ক আছে কিনা। এর জন্য আমি কি করব, প্রথমে একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে নেব। ধরো একটা ত্রিমাত্রিক বস্তু আমরা নিয়েছি, যার দৈর্ঘ্য হচ্ছে যে L1, প্রস্থ L2 আর উচ্চতা হচ্ছে তোমার L3। সেক্ষেত্রে এটার আয়তন কত হবে, V is equals to L1 L2 L3 গুণফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা is equals to আয়তন। একই জিনিস আগের মতোই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, দুপক্ষকেই কি পাবো, dv ওভার d থিটা is equals to প্রথমটার ডেরিভেটিভ করে নিই ইনটু L2 L3 প্লাস প্রথমটা রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ ইনটু L3 প্লাস প্রথমটা দ্বিতীয়টা রেখে তৃতীয়টার ডেরিভেটিভ। এরপর করব কি, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে নেব। কি পাবো, 1/v dv ওভার d থিটা ইকুয়ালস টু, এখন এখানে 1/v আসবে, 1/v আসা মানে কি L1 L2 L3, তো L2 L3 কেটে যাবে, তার মানে পড়ে থাকবে 1/L1 dL1 by d থিটা প্লাস 1/L2 dL2 by d থিটা প্লাস 1/L3 dL3 by d থিটা। আমরা আগেই দেখলাম আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা 1/v dv by d থিটা, এটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানে এটাকে গামা দ্বারা প্রকাশ করে। এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ α1 প্লাস α2 প্লাস α3। α1 α2 α3 এগুলো কি, x অক্ষ বরাবর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1, y অক্ষ বরাবর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α2, z অক্ষ বরাবর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α3। যদি বস্তুটি সুষমভাবে প্রসারিত না হয়, অর্থাৎ বিভিন্ন দিকে দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন যদি হয়, আর যদি সুষম প্রসারণ হয় বা আইসোট্রপিক অবজেক্ট হয়, সেক্ষেত্রে α1 ইকুয়ালস টু α2 ইজ ইকুয়ালস টু α3 ইকুয়ালস টু আলফা ধরে নিচ্ছি, তখন আমার ইকুয়েশনটা কি আসবে, গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। এটা হলো গামার সঙ্গে আলফার সম্পর্ক। কি কি সমীকরণ আমরা পেলাম, প্রথমে পেলাম বিটা ইজ ইকুয়ালস টু 2 আলফা আর গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। তাহলে এখন বলতে পারি আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2, আবার এখান থেকে কি বলতে পারি, আলফা ইজ ইকুয়ালস টু গামা বাই 3, অর্থাৎ আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু গামা বাই 3। এটা হলো তোমার আলফা বিটা গামা এই তিনজনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে যখনই কোনো বস্তুকে তাপ দেওয়া হবে, তার এফেক্ট হিসাবে তার টেম্পারেচারে চেঞ্জ হবে, টেম্পারেচারে চেঞ্জ হলে তার আয়তন বা ক্ষেত্রফল বা দৈর্ঘ্যের পরিবর্তন হবে। সেই হিসেবে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে বা আয়তনের পরিবর্তন হবে বা ক্ষেত্রফলের পরিবর্তন হবে, সেটা আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ধারণা কাজে লাগিয়ে বের করব। এখন দেখো, কোনো একটা বস্তুর ঘনত্ব রো সমান কি জানি, ভর বাই আয়তন। আমরা জানি যে উষ্ণতার পরিবর্তনে ভরের কোনরূপ কোনো পরিবর্তন হয়নি।
কিন্তু আয়তনের পরিবর্তন হয়। তাহলে এই সমীকরণটা কি ইন্ডিকেট করছে? উষ্ণতার পরিবর্তনে ওই বস্তুটার আয়তনের পরিবর্তন হওয়া মানে ওই বস্তুর ঘনত্বের পরিবর্তন হওয়া। এখন ঘনত্বের পরিবর্তন কতটা হবে সেটা আমরা এখানে বের করে নেব। তাহলে আমরা ধরে নিই যে প্রাথমিক উষ্ণতা θ1 এ, θ1 আমরা সেন্টিগ্রেড স্কেলে কাজ করছি যখন, আর কেলভিন স্কেলে যদি তুমি কাজ করো তাহলে সেটাকে টি দ্বারা প্রকাশ করবে। এটা আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচারের চেঞ্জ আর কেলভিন স্কেলে টেম্পারেচারের চেঞ্জ সমান হয়। এই ইনফরমেশনটা মাথায় রাখবে, এখানে অনেক জায়গায় প্রবলেম সলভ করতে গিয়ে লাগে। তাহলে কি দেখছিলাম যে θ1 উষ্ণতায় একটা নির্দিষ্ট বস্তুর আয়তন যেটা ছিল V1, সেই সময় তার ঘনত্ব ছিল ρ1। উষ্ণতা বাড়িয়ে আমি θ2 করলাম, ফলে আয়তন হলো তোমার V2 এবং সেক্ষেত্রে আমি ঘনত্ব ধরে নিচ্ছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে ρ2 আর ρ1 এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা বের করা। তাহলে ওই বস্তুটার ভর যদি স্মল m ধরে নিই, সেক্ষেত্রে আমি ρ1 সমান বলতে পারি m/v1। সিমিলারলি ρ2 সমান বলতে পারি m/v2। ভালো কথা। আর আগে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে কি ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম? V2 is equals to V1 1 plus gamma del theta। del theta মানে θ2 minus θ1। এই ইনফরমেশনটা আমরা পেয়ে গিয়েছিলাম। তাহলে এই ইনফরমেশনটা আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে নিই, কি দাঁড়াবে? ρ2 is equals to m/V1 1 plus gamma into del theta। দেখো এখানে এই যে m/V1 ρ1 এর সঙ্গে সমান, অর্থাৎ এটাকে আমি এরকম করে লিখতে পারি ρ1 by 1 plus gamma into del theta is equals to ρ2। ρ1 1 plus gamma del theta to the power -1। বাইনোমিয়াল এক্সপেনশন যদি করি সেক্ষেত্রে আমার এরকম থাকবে is equals to ρ1, আর এটার যদি বাইনোমিয়াল এক্সপেনশন করি সূত্রটা দাঁড়াবে এরকম 1 মাইনাস, যদি পুরোটা x ধরে নিই তাহলে x মানে গামা ইনটু ডেল থিটা প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 মানে গামা স্কয়ার ডেল থিটা এটার হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ডট ডট করে এরকম করে চলতে থাকে। এখন গামা এর ভ্যালু যদি লক্ষ্য করো তাহলে দেখবে এর ভ্যালু যথেষ্ট ক্ষুদ্র হয়। তার মানে কি গামা স্কয়ার গামা কিউব এই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তখন অ্যানসারটা কি দাঁড়াবে? ρ2 is equals to ρ1 1 minus gamma into del theta। দেখো এই ইকুয়েশনটায় যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো, মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে তার ঘনত্ব কমে যাবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে বস্তুর আয়তন বৃদ্ধি পাবে, এই যে সমীকরণটা বলছে, আর উষ্ণতা বৃদ্ধি করলে ওই বস্তুটার ঘনত্ব কমে যাবে। এই সমীকরণ অথবা এই সমীকরণ, দুটো সমীকরণই তোমাকে মনে রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে ধরো বলা হলো এরকম একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট আছে, এই 3 ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে যে কোনো দুটো বিন্দু আছে এ আর বি। বলা হয়, প্রশ্ন করা হয় যে উষ্ণতা বৃদ্ধি করলে এ বি এর মধ্যে দূরত্বটা কি পরিবর্তন হবে না একই থাকবে? সেটা হলো কোনো বস্তুর
মাঝে যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা উষ্ণতার পরিবর্তনে বৃদ্ধি ঘটবে এবং তার পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বের করব। এই প্রশ্নটাকে অন্যভাবেও করা হয়, কিরকম? ধরো বলা হলো যে এই যে 3 ডাইমেনশনাল যে অবজেক্ট আছে সেই অবজেক্টটার থেকে ভেতরের কিছুটা পোর্শন কেটে ফাঁপা করে দেওয়া হলো। এখন বলা হলো যে উষ্ণতা বৃদ্ধি করলে ওই ফাঁপা অংশের পরিমাণটা বা আয়তনটা বৃদ্ধি পাবে কিনা। এটা তো অ্যান্সার হবে হ্যাঁ, কারণ যে কোনো দুটো বিন্দু ধরে নাও, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, আমি কি বলেছি, উষ্ণতার বৃদ্ধি করলেই তাদের সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্য এই সূত্র অনুসারে বৃদ্ধি পাবে, অর্থাৎ ফাঁপা অংশের আয়তন বৃদ্ধি পাবে। এরপর যে কনসেপ্টটাতে আমরা আসব, থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন। ব্যাপারটা কি প্রথমে দেখে নেই, তারপর আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। ধরো এরকম একটা দেওয়াল আছে আর এইদিকেও একটা এরকম দৃঢ় দেওয়াল আছে। ওই দেওয়ালের মাঝখানে আমি একটা কঠিন বস্তুকে দৃঢ়ভাবে যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দেওয়ার পর এটাতে আমি হিট দিচ্ছি। হিট দিলে কি হবে? আমরা এক্ষুনি জানলাম যে কোনো বস্তুকে তাপ দিলে প্রসারণ হবে, ফলে এটা এই দিক বরাবর আর এই দিক বরাবর প্রসারিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু দেওয়াল করবে কি, এর উপর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। ফলে এই বস্তুটার অভ্যন্তরে একটা পীড়ন এর সৃষ্টি হবে। এটা কিন্তু ফ্রি কন্ডিশনে থাকলে, মানে তোমার ধরো এরকম ভাবে ফ্রি অবস্থায় আছে, কোনো দেওয়ালের মাঝখানে নেই, সেই অবস্থায় যদি এটাতে তাপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই পীড়নের সৃষ্টি হবে না। তাহলে কি হবে? একে তাপে প্রসারিত করতে বাধা দেওয়া হচ্ছে, এরকম সিচুয়েশন যদি থাকে তখনই যে পীড়নের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো তাপীয় পীড়ন। এখন ইয়ং গুণাঙ্ক স্থিতিস্থাপক চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কি, ইয়ং গুণাঙ্ক y is equals to পীড়ন বাই বিকৃতি। আর তাপের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা কি শিখেছি? আলফা is equals to 1 by L del L by del থিটা। তো এখান থেকে আমরা বলতে পারি del L by L is equals to alpha into del থিটা। আর এই ইনফরমেশন থেকে কি বলতে পারি? F by A পীড়ন equals to y into del L by L। তাহলে del L by L এর এই যে মানটা আছে এখানে বসিয়ে নেই, কি পাবো? F by A is equals to y alpha del theta। এটাকে কি বলা হয়? তাপীয় পীড়ন। এখানে তাপটা প্রয়োগ করার ফলেই এই পীড়নের উদ্ভব হয়েছে, এই জন্য এটাকে বলা হয় তাপীয় পীড়ন, যার পরিমাণটা হলো y a alpha del theta, অর্থাৎ সেটা ইয়ং গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং উষ্ণতা বৃদ্ধি, এই তিনটে কোয়ান্টিটির উপর নির্ভর করবে।